কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উপলক্ষে বৈকল্পিক পত্রিকার নিবেদন শ্রী শৈলজানন্দ মুখোপাধ্যায়ের স্মৃতিকথা কেউ ভোলে না কেউ ভোলে। এই শ্রুতিগ্রন্থটি পাঠ করেছেন বৈকল্পিক পত্রিকার যুগ্ম সম্পাদক দেবাঞ্জনা দাস। শুরু হচ্ছে শৈলজানন্দ মুখোপাধ্যায়ের স্মৃতিকথা কেউ ভোলে না কেউ ভোলে, আজ দ্বিতীয় পর্ব। পৃষ্ঠা ৩৩। ৩। এমনই দিনে একটা ভারী মজার ঘটনা ঘটল। শেকার সাহেবকে প্রায়ই দেখি আমাদের বাড়ির সম্মুখ দিয়ে যাওয়া আসা করে। বেটে খাটো মোটা সোটা মানুষটি, চোখে চশমা, হাতে একটা মোটা লাঠি। কোনোদিন দেখি বাজারের থলে হাতে নিয়ে বাজার করতে যাচ্ছে। আবার কোনোদিন দেখি চেন দিয়ে বাঁধা প্রকাণ্ড একটা অ্যালসেশিয়ান কুকুর তার সঙ্গে। সেদিন তাকে দেখেই হঠাৎ আমার মনে হলো ভালো ইংরেজি শেখবার এই একটা পথ আছে। ছুটে গিয়ে ধরলাম সাহেবকে। গুড মর্নিং মিস্টার শেকার। শেকার সাহেবের সঙ্গে সেদিন কুকুর ছিল না। নির্ভয়ে এগিয়ে গেলাম। সাহেব আমার মুখের দিকে তাকিয়ে বললে, মর্নিং, হু আর ইউ? বললাম, রায় সাহেব মিস্টার চ্যাটার্জিস গ্র্যান্ডসন। পৃষ্ঠা ৩৪। সাহেব আমার কাঁধে হাত রাখলে বললে, ভালো, কি বলছো বাংলায় বলো, আমি বাংলা জানি। সর্বনাশ, এ বলে কি? বললাম, না বাংলায় বলবো না, ইংরেজিতে বলবো। আই শ্যাল গো টু ইয়োর হাউস। ভেবেছিলাম সাহেব ইংরেজিতে জবাব দেবে, কিন্তু ইংরেজির ধারপাশ দিয়েও সে গেল না। পরিষ্কার বাংলায় বললে, যেও, পয়সা নিয়ে যেও, কিন্তু 2 আনায় একটা মস্ত বড় পেঁপে দেব, পেয়ারা দেব আনায় 2টি। সাহেব গরিব, পেঁপে, পেয়ারা, ডিম, কলা বিক্রি করে জানি, কিন্তু ইংরেজিতে কথা যদি সে না বলে? নিশ্চয়ই বলবে। আমাদের উদ্দেশ্য সাহেবকে বুঝিয়ে বলবো, তাহলেই বলবে। এই আশা নিয়েই গেলাম সেদিন নজরুলকে সঙ্গে নিয়ে। অনেকখানি জায়গা জুড়ে শেকার সাহেবের বাংলো, চারিদিকে ফলের গাছ আর ফুলের বাগান, তারই মাঝখানে ছোট্ট একটি একতলা বাড়ি, ছবির মতো দেখতে। গাছের তলায় কতকগুলো মুরগি ঘুরে বেড়াচ্ছে, হাঁস চড়ছে আর পায়রা উঠছে। ফুলের বাগানের মাঝখান দিয়ে পথ, দুদিকে বড় বড় ফুল ফুটে রয়েছে, কত রকমের রং বেরঙের ফুল, তাদের নাম জানি না। নজরুল বললে, বাহ, এখানে এরকম জায়গা আছে, আগে বলনি, রোজ আসবো। বললাম, ইংরেজি বলো, এখানে বাংলা নয়। নজরুল বললে, চুপ, গ্রামার একদম পড়িনি, সব ভুল হয়ে যাবে। বললাম, হোক ভুল, তবু বলবো। নজরুল বললে, অমন কাজটি করো না, হেসে ফেলবো। পৃষ্ঠা ৩৫। কুকুরটা বোধ হয় এতক্ষণ আমাদের দেখতে পায়নি, এইবার হাউ হাউ করে চেঁচিয়ে উঠল। বাঘের মতো কুকুরটাকে নজরুলও এতক্ষণ দেখেনি। যেই দেখা, উল্টে পড়ে আমাকে টানতে টানতে ছুটে একেবারে গেটের বাইরে। ওদিকে সাহেব তখন চেঁচাচ্ছে, এসো তোমরা এসো, টম কিচ্ছু করবে না, চলে এসো। নজরুল বললে, ওটা কুকুর কে বললে? ওইটা তো বাঘ। বললাম, না, বাঘের মতো দেখতে, অ্যালসেশিয়ান। নজরুল বললে, যেই হোক, বৈষ্ণব তো নয়, চলো পালাই। জায়গাটা ছেড়ে যেতেও ইচ্ছে করছে না, কুকুরের ভয়ে ঢুকতেও ভয় করছে। এমন সময় 16-17 বছরের সুন্দরী একটি মেয়ে এসে দাঁড়ালো গেটের কাছে। বললে, এসো, বাবা তোমাদের ডাকছে। বললাম, কুকুরটা কামড়াবে না তো? মেয়েটি বললে, ধেত, কাউকে কামড়ায় না, খুব কথা শোনে, এসো। মেয়েটির পিছু পিছু দুজনেই যাচ্ছি। নজরুল চুপি চুপি বললে, এরা সাহেব নয়, অন্য কোনো জাত। কে বললে? মেয়েটি কিরকম বাংলা বললে শুনলে না? বললাম, বাংলা শিখেছে। নজরুল বললে, তাহলে ইংরেজি ভুলে গেছে। ধীরে ধীরে এসে বসলাম সাহেবের কাছে। সাহেব আগেই তার ইজি চেয়ারের দুদিকে 2টো টুল পেতে রেখেছিল। কুকুরটা তখন শুয়ে শুয়ে মিটমিট করে তাকাচ্ছে আমাদের দিকে। সাহেব বললে, পয়সা এনেছো? পৃষ্ঠা 36। বললাম, ইয়েস, টেক ইট।
পকেট থেকে বের করে 2 আনা পয়সা তার হাতে দিয়ে বললাম, প্লিজ স্পিক ইন ইংলিশ। ওয়াই? সাহেব হো হো করে হেসে উঠল। তারপর ডাকতে লাগলো, মতি, মতি। যে মেয়েটি আমাদের এখানে ডেকে আনলে তারই নাম মতি। মতি এসে দাঁড়াতেই পেঁপে বললে, ভালো একটি পাকা পেঁপে কেটে 2টি জায়গায় ভাগ করে এদের দাও। মতি বললে, মাকে বলবো না আমি দেবো বাবা? সাহেব জিজ্ঞেস করলে, মা তোমার কি করছে? মতি তার বাবার কানে কানে কিছু বললে কিছুই বোঝা গেল না। সাহেব হঠাৎ চিৎকার করে উঠল, শালা আবার এসেছে, আবার এসেছে শালা চোর! এই বলে লাঠি হাতে নিয়ে সাহেব ঘরের ভেতর ঢুকে পড়ল। যাবার সময় আমার দেওয়া 2 আনিটি কিন্তু সে নিয়ে যেতে ভুলল না। হঠাৎ বাড়ির ভেতর দারুণ এক হট্টগোল। মনে হলো সাহেব তার লাঠি দিয়ে কাকে যেন মারছে, আর সে লোকটা বাবারে মারে বলে চিৎকার করছে। তাই না শুনে মতিও চলে গেল ভেতরে। নজরুল বললে, এ কি আরম্ভ হলো, চলো পালাই। বললাম, পেঁপে খাবো না। নজরুল বললে, মার খেতে হবে তাহলে। চলে যাবার জন্য উঠে দাঁড়িয়েছিলাম, এমন সময় সাহেবের তাড়া খেয়ে চিৎকার করতে করতে যে লোকটা আমাদের পায়ের কাছে এসে হুমড়ি খেয়ে পড়ল, তাকে আমরা দেখেই চিনতে পারলাম, দুগ্গা। শুধু আমরা কেন, সারা রানীগঞ্জের ভেতর দুগ্গাকে চেনে না? পৃষ্ঠা 37। এমন লোক বোধ হয় নেই। অস্বাভাবিক রকম লম্বা আর কালো, অস্থিচর্ম সার এই দুগ্গার বয়স বোধ করি 20 কি 22। টিয়া পাখির ঠোঁটের মতো বাঁকা তার লম্বা নাক, গোল গোল বড় বড় 2টো চোখ। একবার যে দেখেছে সে আর তাকে ভুলবে না কখনো। আগেও যেমন দেখেছি সেদিনও তেমনই দেখলাম। তার পরনে খাকি হাফ প্যান্ট, গায়ে লাল রঙের গেঞ্জি। মার খেয়ে ছুটে পালাচ্ছিল সে। টুলে পা লেগে উল্টে পড়ে গেল। সাহেবের হাতের লাঠি তোলাই ছিল, পড়তো যদি সেটা তার মাথায় তো কি হতো বলা যায় না। নজরুল লাফিয়ে গিয়ে 2 হাত দিয়ে সাহেবের হাতখানা ধরে ফেললে। সাহেব বললে, ছাড়ো, ওকে আজ আমি মেরেই ফেলবো। কালো রঙের বর্ষীয়সী যে মেয়েটি সাহেবের পেছনে এসে দাঁড়িয়েছিল সে বলে উঠল, হ্যাঁ তার মারবে না? এই ছেলেটাকে মারতে তো তোমার হাত উঠছে, ছি! সাহেব চেঁচিয়ে উঠল, তুমি থামো, বেটা চোর! ও আমার ঘড়ি চুরি করেছে, আর তুমি কিনা তাকেই বসে বসে খাওয়াচ্ছিলে। মেয়েটি বলল, বেচারা 3 দিন কিছু খায়নি, এই কথা শুনেও আমি চুপ করে থাকবো? এই অবসরে দুগ্গা ছুটে পালিয়েছে দেখে নজরুল শেখার সাহেবের হাতটা ছেড়ে দিলে। আর মতি বললে, মা তুমি চুপ করো, যার জন্য চেঁচাচ্ছ সে পালিয়েছে। মতির মা বললে, আহা, বেচারাকে খেতেও দিলে না। শেখার সাহেবকে জিজ্ঞাসা করলাম, কিরকম ঘড়ি আপনার? সাহেব বললে, খুব ভালো পকেট ঘড়ি। আমাদের বাড়ির সামনেই ঘড়ি মেরামত করবার একটি দোকান। পৃষ্ঠা 38। বাঙালি খ্রিস্টান, জোসেফ তার মালিক। দুগ্গাকে আমি প্রায়ই দেখি জোসেফের কাছে বসে বসে বিড়ি টানছে। বললাম, দাঁড়ান, আমি দেখি যদি ঘড়িটা উদ্ধার করতে পারি। সাহেব বললে, 2-1 টাকা যদি লাগে। মতির মা বললে, আমি দেব, আমার কাছ থেকে নিয়ে যেও। সেদিন আমাদের পেঁপেও খাওয়া হলো না, ইংরেজিও বলা হলো না। আর একদিন হবে বলে চলে এলাম। জোসেফ মানুষটি বড় ভালো। সেই দিনই সন্ধ্যায় তার দোকানে গিয়ে বসলাম। চুপি চুপি জিজ্ঞাসা করলাম, দুগ্গা আপনাকে একটা ঘড়ি দিয়েছে? জোসেফ আমার মুখের পানে তাকিয়ে মুচকি মুচকি হাসতে লাগলো। বললে, তোমাদের ঘড়ি? 1.5 টাকা নিয়ে এসো, আমি দোকান বন্ধ করব। তৎক্ষণাৎ ছুটলাম শেখার সাহেবের বাড়ি। কুকুরের ভয়ে গেটের সামনে দাঁড়িয়ে মতি মতি বলে ডাকছি। দূর থেকে মতি বললে, বাবা বাড়িতে নেই। বললাম, তোমার মাকে ডাকো। কালো সেই মেয়েটি বেরিয়ে এলো। বললাম, 1.5 টাকা আনুন, ঘড়িটা এনে দিচ্ছি। হাসতে হাসতে মতির মা একটি টাকা আর একটি আধুলি আমার হাতে এনে দিয়ে বললে, বেঁচে থাকো বাবা, তুমি আমার কি উপকার যে করলে। দাঁড়ান, আগে এনে দিই, তারপর বলবেন। 1.5 টাকা জোসেফের হাতে দিতেই ঘড়িটি জোসেফ আমার হাতে দিয়ে বললে, দুগ্গাকে বাড়ির ভেতর ঢুকতে দিও না, দুগ্গাটা চোর। কথার জবাব না দিয়ে ঘড়ি নিয়ে আমি ছুটলাম শেখার সাহেবের বাড়ি। আনন্দে আত্মহারা হয়ে কুকুরের কথা আমি ভুলেই গেছিলাম। সোজা বাড়ির ভেতর দিকে ঢুকে দেখি দোরের সামনে কুকুরটা শুয়ে আছে। বুকের ভেতরটা, পৃষ্ঠা 39, ধক করে উঠল। থমকে থেমে গিয়ে চিৎকার করে উঠলাম, মতি, কুকুর! কুকুরটা কিন্তু চোখ তুলে দেখেই মুখ নামিয়ে নিলে, কিছুই বললে না। মতি এলো,
মতির মা এলো। মতি আমার অবস্থা দেখে হাসতে হাসতে বললে, চেনা মানুষকে টম কিছু বলে না। মতির মার হাতে ঘড়িটা দিতেই তার সে কি আনন্দ! আমাকে কিছুতেই ছাড়তে চায় না, বলে কিছু খেয়ে যাও। আমার কিন্তু তখন আর এক মুহূর্ত দেরি করবার উপায় নেই। পড়ার জায়গায় আমাকে না দেখলেই লোক ছুটবে নজরুলের বোর্ডিংয়ে। বললাম আরেকদিন আসবো, বলেই ছুটে পালিয়ে এলাম সেখান থেকে। তারপর থেকে প্রায়ই যেতাম শেখার সাহেবের বাড়ি, কিন্তু যে কাজের জন্য যাওয়া সে কাজ আর হয়ে উঠত না। শেখার সাহেবের সঙ্গে ঝগড়া শুনতাম মতির মায়ের। শেখার সাহেব রাগলে সবাইকে শালা বলতো, মতির মাকেও বলতো শালা। নজরুল আর আমি হো হো করে হেসে উঠতাম। শেখার সাহেব পয়সা পয়সা করেই অস্থির, আর মতির মা সেদিক দিয়ে দিল দরিয়া। 4টি পয়সা নিয়ে আমাদের দুজনকে 2টি পেয়ারা দিলে শেখার সাহেব ভাবলে খুব বিজনেস করলাম। ওদিকে সাহেবের চোখের আড়ালে দুটো 4টে ডিমের অমলেট তৈরি করে লুকিয়ে লুকিয়ে আমাদের খাইয়ে দিলে মতির মা। অত বড় একটা সাহেব, সাদা ধপধপ করছে গায়ের রং। আমরা কথা বলি রীতিমতো সমীহ সম্মান করে, অথচ মতির মা নেহাত কুৎসিত না হলেও কয়লার মতন গায়ের রং। কি জাতের মেয়ে তাই বা কে জানে, কিন্তু সাহেবকে সে এতটুকু খাতির করে কথা বলে না। নজরুল একদিন বললে, কই হে, তোমার সাহেব তো ইংরেজিতে কথাই বলছে না। মতির মা হাসতে হাসতে বলেছিল, নাই বা বললে, ইংরেজিতে কথা বললে তোমরা বুঝতে পারবে না যে। পৃষ্ঠা 40। নজরুল বললে, শুনতে শুনতে বুঝবো। আমি সেদিন মতির মাকে বুঝিয়ে বলেছিলাম, ইংরেজিতে কথা বলা আমরা শিখতে চাই। সাহেব বলবে, আমরাও বলবো। এমনই বলতে বলতে শিখে ফেলবো। কথাটা শুনে মতির মা তো হেসেই খুন, বলে, খবরদার খবরদার, অমন কাজটি করো না, সাহেব তোমাদের ভুল শিখিয়ে দেবে। সাহেব কোথায় যেন গিয়েছিল, ঠিক সেই সময়েই লাঠি ঠক ঠক করতে করতে এসে দাঁড়ালো। মতির মা তার মুখের ওপরেই বলে দিলে, সাহেব লেখাপড়া জানে না যে, মুখ্য, গোমুখ্য যাকে বলে ঠিক তাই। মেলা টাকাই জমিয়েছে, শুধু নিজের নামটা পর্যন্ত সই করতে পারে না। সাহেব তার ইজি চেয়ারটিতে বসতে বসতে বললে, শালা। সময় পেলেই আমরা ছুটতাম শেখার সাহেবের বাংলোয়। ইংরেজি শেখা হলো না, তবু যেতাম। গেলেই 2-4 পয়সা প্রণামী দিতে হতো সাহেবকে। তবু সেখানে যাবার জন্য মনটা যেন একটা অনিবার্য আকর্ষণ অনুভব করত। অপরিণত বয়স্ক স্কুলের ছাত্র আমরা, কোনো কিছুই তলিয়ে বুঝবার ক্ষমতা তখন আমাদের ছিল না। এখন এতদিন পরে এই বৃদ্ধ বয়সে বিগত জীবনের পেছনের পাতাগুলো উল্টাতে গিয়ে দেখি, এইখানকার কয়েকটি পাতায় যেন পাকা রং ধরেছে। এতদিন পরে সব কিছু ধুয়ে মুছে একাকার হয়ে গেছে। রানীগঞ্জে গিয়ে দেখে এসেছি, শেখার সাহেবের সে বাংলো নেই। মনোরম তপবনের মতো স্নিগ্ধ ছায়াচ্ছন্ন সেই আশ্রমটি নিশ্চিহ্ন হয়ে গেছে। শেখার সাহেব নেই, মতির মা নেই, টম কুকুরটি নেই। শুনেছিলাম এক অ্যাংলো ইন্ডিয়ানের সঙ্গে মতি চলে গেছে সিঙ্গাপুরে। মহাকাল সব শেষ করে দিয়েছে। কালো কুৎসিত মতির মা শুধু আমার জীবন খাতার কয়েকটি পাতা আলো করে রেখেছে। হয়তোবা সে ছিল অস্পৃশ্যা, হয়তোবা কোনো, পৃষ্ঠা 41, অচ্ছুতের মেয়ে। সমাজের হয়তো তার কোথাও কোনো স্থান ছিল না, কিন্তু আমার মনের মণিকোঠায় মহিষী জননী রূপে এখনো সে তার পবিত্র স্থানটুকু অধিকার করে রয়েছে। নজরুল ছিল একটু অশান্ত, চঞ্চল, কিন্তু মতির মার কাছে এলেই লক্ষ্য করতাম সব চঞ্চলতা তার স্থির হয়ে যেত। চুপ করে বসে বসে কি যেন ভাবত, একটি কথাও বলতো না। শেখার সাহেবের বাংলোয় যত অশান্তি উপদ্রব ছিল দুগ্গাকে নিয়ে। শেখার সাহেব কিছুতেই তাকে সহ্য করতে পারত না। আর কেই বা পারত? ক্যাকলাসের মতো ওই লম্বা ডিগডিগে ছেলেটা সারা রানীগঞ্জের লোককে চালিয়ে খেয়েছিল। পথের কুকুরগুলো যেমন ঘুরে বেড়ায়, দুগ্গাও ঠিক তেমনই করে ঘুরে বেড়াতো শহরের পথে পথে। কখনো কারো বাড়ির রকে, রেল স্টেশনের ওয়েটিং রুমে, প্ল্যাটফর্মের ধারে, থানার বারান্দায়, পুকুরের শান বাঁধানো ঘাটের চত্বরে, আস্তাবলের পাশে, কিংবা নির্জন কবরস্থানের গাছের তলায় রাত কাটাতো। কেমন করে তার দিন চলতো, কি খেত, কেউ কোনো খবর রাখতো না। শুধু খবর রাখতো তখন যখন কারো কোনো জিনিস চুরি যেত।
যেই চুরি করুক সবাই বলতো দুগ্গা করেছে। যেখানে পেত কান ধরে হিড় করে তাকে টেনে আনতো, তারপর চলতো তার শরীরের সেই হাড় কখানার উপর অমানুষিক অত্যাচার। কিন্তু আশ্চর্য, এত যে মার খেত কোনোদিন তার চোখে আমি জল দেখিনি। বাবারে মারে বলে চিৎকার করতো শুধু, কাঁদতো না। আর এত মারও সে খেতে পারত। তখনই দেখতাম থানার কোনো কনস্টেবল তাকে টানতে টানতে নিয়ে পৃষ্ঠা 42 যাচ্ছে। আবার খানিক পরেই দেখতাম পান বিড়ি টানতে টানতে হাসতে হাসতে সে পথ চলেছে। কোথাও যখন কিছু জুটত না, খিদের জ্বালা যখন অসহ্য হয়ে উঠত, তখনই বোধহয় সে চুপি চুপি গিয়ে হাজির হতো শেকার সাহেবের বাংলোয়। তার উপর মতির মার ছিল অপরিসীম করুণা, কিন্তু সেখানেও ছিল এক বিড়ম্বনা। শেকার সাহেবের নজরে যেদিন পড়তো সেদিন আর তার খাওয়া হতো না, মার খেয়েই ছুটে পালাতো। ভাগ্য বিড়ম্বিত জীবনটাকে এমনই করে টেনে টেনে নিয়ে বেড়াচ্ছিল দুগ্গা। হঠাৎ তারও জীবনে এলো এক পরিবর্তন। আরও বছর দেড়েক পরে ইউরোপে তখন চলছে প্রথম মহাযুদ্ধ। নজরুল আর আমি দুজনেই ফার্স্ট ক্লাসে পড়ছি। হাফ ইয়ারলি পরীক্ষা চলছে। কিছুদিন ধরেই দেখছি শহরের অলিতে গলিতে, প্রতিটি বাড়ির দেয়ালে দেয়ালে নানা রঙের রকমারি পোস্টার মারা হচ্ছে। মহামান্য করুণাময় ব্রিটিশ গভর্নমেন্টের ভারতবর্ষের যুবশক্তিকে যুদ্ধবিদ্যা শিখিয়ে এক মহা শক্তিশালী যোদ্ধা জাতিতে পরিণত করতে চান। এই সুবর্ণ সুযোগ হারানো উচিত নয়। নজরুল আর আমি ঝাঁপিয়ে পড়লাম। নাম লেখালাম বাঙালি পল্টনে। কেন লেখালাম, কেনই বা এই কাজ করলাম, সেসব অনেক কথা পরে বলবো। প্রথমে আমাদের যেতে হবে কলকাতায়, সেখান থেকে করাচি। সবাই ধরে বসলো, দুগ্গাকে নিয়ে যাও, পাড়া জুড়োক। যুদ্ধে যাওয়া মানে মৃত্যুবরণ করা, এই ছিল সকলের ধারণা। স্কুলের ছেলে, পড়াশোনায় খারাপ নই, সবাই ভালোবাসে। কি এমন হলো আমাদের যার জন্য এই দুর্মতি? এরই জবাব দিতে দিতে প্রাণান্ত হয়ে গেলাম। যে কদিন রানীগঞ্জে রইলাম, লুকিয়ে লুকিয়ে ঘুরে বেড়াতে লাগলাম। দুগ্গা কিন্তু সঙ্গ ছাড়ল না। পৃষ্ঠা 43। কত বুঝালাম, কত বললাম, তোর এই হাড় জিরজিরে চেহারা তোকে নেবে কেন? যুদ্ধে কি করবি তুই? দুগ্গা বলে, কত কাজ আছে সেখানে, চাকর চাই, রাঁধুনি চাই, সবাই তো আর বন্দুক নিয়ে যুদ্ধ করবে না। দুগ্গা বসে বসে আমাদের পা টিপতে লাগলো। তার জেদ দেখে আমি আর না বলতে পারলাম না। বললাম, চল। রানীগঞ্জ স্টেশনে রাত্রি 12টার পর ট্রেন, প্রচণ্ড শীত। নজরুল আর আমি হাওড়ার টিকিট কেটে ট্রেনের কামরায় গিয়ে উঠলাম। দেখি দুগ্গা তার আগেই এসেছে, হাসতে হাসতে বিড়ি টানছে। পরনে সেই হাফ প্যান্ট আর লাল গেঞ্জি, আর খবরের কাগজে জড়ানো কি একটা জিনিস। জিজ্ঞাসা করলাম, কিরে, তোর শীত করে না? খবরের কাগজের মোড়কটা দেখিয়ে দুগ্গা হাসতে হাসতে বললে, এই দেখো। দেখলাম উলের একটি সোয়েটার। এ তুই কোথায় পেলি? নজরুল বললে, কারো দোকান থেকে মৃগয়া করেছে হয়তো। কিরে, কোথায় পেলি বল না। দুগ্গা কোনো কথা বলে না, শুধু দাঁত বের করে হাসে। কেউ দিয়েছে? মাথাটা একটু কাত করে বললে, হ্যাঁ। কে দিয়েছে? আর কথা নেই, আবার চুপ। হঠাৎ মতির মার কথাটা আমার মনে পড়ে গেল। আমি বললাম, মতির মা দিয়েছে? দুগ্গা বললে, হ্যাঁ। বলেই সে ট্রেনের জানলার ধারে গিয়ে বসল। পৃষ্ঠা 44। ট্রেন তখন ছেড়ে দিয়েছে। দেখলাম সে জানলার বাইরে তাকিয়ে কি যেন দেখছে। আমরাও দেখলাম। দেখলাম সেই দুরন্ত শীতের রাত্রে প্ল্যাটফর্মের এক টেরে একটা আলোর নিচে দাঁড়িয়ে আছে মতির মা। আমরাও ঝুঁকে পড়লাম জানলার পথে। হাত নেড়ে মতির মাকে জানালাম আমরা চলে যাচ্ছি। গাড়ি প্ল্যাটফর্ম ছেড়ে চলে এলো। বেশিক্ষণ দেখতে পেলাম না। ছি ছি, মতির মা এসেছে, আগে বলতে হয়। নজরুল জিজ্ঞাসা করলে, হ্যাঁ রে দুগ্গা, মতির মা তোকে এত ভালোবাসে? ও কি তোর কেউ হয়? দুগ্গা তার সেই বড় বড় চোখ দুটি তুলে একবার নজরুলের, একবার আমার মুখের দিকে তাকালে। তারপর বললে, আমার মা। অবাক হয়ে গেলাম কথাটা শুনে। নজরুল বললে, মতি তোর বোন?
দুগ্গা বললে, হ্যাঁ, সাহেবের মেয়ে। বললাম, কই, এ কথা আগে বলিসনি? দুগ্গার গলাটা ধরে এলো, অবরুদ্ধ কণ্ঠে বললে, বারণ ছিল। যা আমরা কোনোদিন দেখিনি সেদিন তাই দেখলাম। দুগ্গার দু চোখ বেয়ে দরদর করে জল গড়াচ্ছে। পৃষ্ঠা ৪৫, ৪। কড়িকাঠের ফাঁকে বাসা বেঁধেছিল একটি চড়ুই পাখি। তারই একটি ছোট্ট বাচ্চা একদিন উঠতে গিয়ে পড়ে গেল নিচে। আহা বেচারা, উড়ে পালাবার চেষ্টা করলে কিন্তু পারলে না। খানিকটা গিয়েই আবার বসে পড়ল। সবে তখন সে উঠতে শিখছে। আমরা যে কজন ছিলাম সেখানে তখন কতই বা আমাদের বয়স, আমরাও তখন ছোট। যে পাখি ধরা দেয় না, ধরতে গেলে উড়ে পালায়, সেই পাখি নিজে এসে ধরা দিয়েছে, এইতেই আনন্দ। আমাদেরই ভিতর একজন ছুটে গিয়ে পাখিটাকে ধরে ফেললে। একজন আনলে লম্বা খানিকটা সুতো বাঁধা হলো পাখিটার পায়ে। তারপর চলতে লাগলো খেলা। পাখিটা চেষ্টা করছে উড়ে পালাবার, বেশি দূর যেতে পারছে না, পায়ে টান পড়তেই বসে পড়ছে। পৃষ্ঠা ৪৬। ওদিকে মাথার উপরে পাখিদের জগতে তখন হুলুস্থুল পড়ে গেছে। মা পাখিটা চিৎকার করছে, উড়ে উড়ে একবার এখানে বসছে, একবার ওখানে বসছে। ভাষা বুঝি না, তবু মনে হচ্ছে কি যেন সে বলছে আমাদের। আরও অনেকগুলো চড়ুই পাখি জুটেছে তার সঙ্গে। নজরুল বললে, ওকে ছেড়ে দাও। হ্যাঁ, ছেড়ে দিই, আর কাগে ঠুকরে ঠুকরে ওকে মেরে ফেলুক। কে যেন বললে, ওকে ওইখানে তুলে দাও। বেশ বলেছ, তুলে দিই, আবার পড়ে যাক। এবার পড়লে ও মরে যাবে কিন্তু। তাছাড়া কড়িকাঠ অনেক উঁচুতে, নাগাল পাওয়া মুশকিল। নজরুল কখন বেরিয়ে গিয়েছিল বুঝতে পারিনি। খানিক পরে দেখি সে একটা মই কাঁধে নিয়ে ফিরে আসছে। পাখিটা তখন আর উঠছে না, এক জায়গায় বসে বসে থরথর করে কাঁপছে। ভয়ে বোধহয় আধমরা হয়ে গেছে। সেই আধমরা পাখির বাচ্চাটিকে তুলে দেওয়া হলো তার মায়ের কাছে। নজরুলই তুলে দিলে। ভালো কাজের একটা মজা আছে। যখন কেউ করে না তো করে না, আবার যখন কেউ করে তখন মানুষের মাথা সেখানে আপনা থেকেই হেঁট হয়ে যায়। আমার খুব ভালো লাগলো। সেই দিনই রাত্রে আমি একটি কবিতা লিখে ফেললাম। নজরুলকে শোনাতে গিয়ে দেখি সেও লিখেছে একটা কবিতা। লেখেনি, লিখেছে কথিকা। আজকালকার দিন হলে হয়তো বলতাম গদ্য কবিতা। বাগানের বেঞ্চিতে পাশাপাশি বসে আছি দুজনে। আমি বলছি তার লেখাটা ভালো হয়েছে, সে বলছে আমারটা। পৃষ্ঠা ৪৭। মীমাংসা কিছুতেই হচ্ছে না। হঠাৎ পঞ্চু এসে মীমাংসা করে দিলে। কখন যে সে আমাদের পিছনে এসে দাঁড়িয়েছে বুঝতে পারিনি। তার গলার আওয়াজ পেয়ে চমকে পিছন ফিরে তাকিয়ে দেখি সে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে আর বলছে, কোনোটাই কিছু হয়নি। জিজ্ঞাসা করলাম, তুমি শুনেছ? পঞ্চু বললে, শুনেছি। ভারী তো একটা চড়ুই পাখি, আমাদের দরদালানে ওরকম ১,০০০-২,০০০ আছে। পঞ্চুর এইরকমই বুদ্ধি চিরকাল। একই ক্লাসে পড়তাম, ২ বছর প্রমোশন পায়নি, এখন সে আমাদের ২ ক্লাস নিচে। সেজন্য তার দুঃখ নেই। তার দুঃখ শুধু দুটি পায়ের জন্য। পা দুটি তার জন্মাবধি বাঁকা, ধনুকের মতো বাঁকা। সেই দুটি পা ঢাকা দেবার অনেক চেষ্টাই সে করেছে, কিন্তু কিছুতেই কিছু হয়নি। ঢিলে পাতলুন তৈরি করিয়েছে, ট্রাউজার পরেছে, কখনো বা পাতলুনের উপর পা পর্যন্ত আলখেল্লা চড়িয়েছে। কত রকমের, কত কিম্ভূত কিমাকার পোশাকে পা দুটি ঢাকবার চেষ্টা করেছে সে। লোকজন সব হাঁ করে তাকিয়ে দেখেছে, কেউ বা হেসেছে, কেউ বা ডেকে জিজ্ঞাসা করেছে, ওরকম পোশাক কেন হে? পঞ্চু জবাব দেয়নি। লাট সাহেবের মেজাজ দেখো, সেই থেকে তার নামই হয়ে গেছে পঞ্চু লাট। অনেকে তাকে পঞ্চু লাট বলে ডাকে। পঞ্চু গ্রাহ্যই করে না, হয় জবাব দেয় না, নয়তো হাসে। আমরা অবশ্য তাকে পঞ্চু বলেই ডাকি, আমাদের সঙ্গে তার সম্বন্ধই আলাদা। পৃষ্ঠা ৪৮। বড়লোক জ্যাঠামশাইয়ের পোষ্যপুত্র, স্কুলের পড়া পড়ে না, কিন্তু পাবলিক লাইব্রেরির নভেলগুলো প্রায় শেষ করে ফেলেছে। প্রতি মাসে দেখি কলকাতা থেকে দীনেন রায়ের ডিটেকটিভ বইয়ের ভিপি আসছে তার নামে। পঞ্চু সেদিন বাগান থেকে আমাদের তুলে নিয়ে গেল তার বাড়িতে। পাশেই বাড়ি, দোতলা বাড়ির দক্ষিণ দিকের একখানি ঘরে সে থাকে।
ঘরখানি নিজের মনের মতন করে সাজিয়েছে সে। দেয়ালে পঞ্চম জর্জ, সপ্তম এডওয়ার্ড থেকে আরম্ভ করে তখনকার দিনের কয়েকজন লাট বেলাটের ছবি টাঙানো। মেঝেই কার্পেট পাতা, তার উপর কয়েকটি চেয়ার। ঘরে ঢুকতেই আমাদের বসতে বলে পঞ্চু চেঁচিয়ে বললে, 3 পেয়ালা চা। বলেই সে নিজের গদি আঁটা চেয়ারটিতে গিয়ে বসল। সম্মুখে অনেকগুলি ড্রয়ার দেয়া একটি টেবিল, টেবিলের ওপর ডিটেকটিভ নভেলের গাদা। ড্রয়ার থেকে বিলেতি কোম্পানির বিস্কুটের টিন বের করে পঞ্চু বললে, নাও খাও। নজরুল বললে, তার আগে তুমি সেই জিনিসটা কবে আনাচ্ছ তাই বলো। পঞ্চু বললে, তার আগে আমার একটা জিনিস আসছে, সেইটা আসুক তারপর। কিছুই বুঝলাম না, নজরুলই বা কি বলছে, পঞ্চুই বা কি বলছে বুঝতে না পেরে আমি ঘন ঘন ওর মুখের দিকে তাকাতে লাগলাম। কি জিনিস? নজরুল বলতে চায় না, ফিক ফিক করে হাসে। পঞ্চু বলে, কাল চলো আমার সঙ্গে পোস্ট অফিসে, নিজের চোখেই দেখতে পাবে। কলকাতা থেকে ভিভি পার্সেলে জিনিসপত্র আনানো জানি পঞ্চুর একটা শখ। পঞ্জিকার বিজ্ঞাপন দেখে দেখে কত জিনিস যে সে আনিয়েছে তার অন্ত নেই। পৃষ্ঠা 49। আমার দাদামশাইয়ের নামে 2 বড় বড় ইংরেজি ক্যাটালগ এসেছিল কলকাতা থেকে। একটার উপরে লেখা হোয়াইট ওয়ে লেডলো, আর একটার উপর লেখা আর্মি নেভি স্টোর্স। বই দুটো পড়েই থাকতো ঘরের এক কোণে, কেউ কোনোদিন উল্টে দেখত না। আমি একদিন দেখতে গিয়ে আর ছাড়তে পারলাম না। চকচকে পুরু কাগজে ছাপা, পাতায় পাতায় রং বেরঙের ছবি। ছবি দেখবার জন্য নিয়ে এলাম বই দুটো। সেই ক্যাটালগ দুটো আমি দিয়েছি পঞ্চুকে, বলেছি, এই নাও, এবার সাহেবদের দোকান থেকে জিনিসপত্র আনাও। বই দুটো পেয়ে পঞ্চুর আনন্দ যেন আর ধরে না। সেই দিনই সে তার পঞ্জিকাটা দূরে সরিয়ে রেখে বললে, বাহ, এই তো আমি চাইছিলাম। ওই সব সাহেবদের দোকানে পঞ্চুলাটের কিছু অর্ডার গেছে কিনা তাই বা কে জানে। পরের দিন স্কুলের ছুটির পর যেই পথে বেরিয়েছি, পঞ্চু হাসতে হাসতে আমার কাছে এগিয়ে এলো। বললে, চলো। বাড়ি যেতে হলে একই রাস্তায় যেতে হবে দুজনকে। একই রাস্তা ধরে যাচ্ছি। জিজ্ঞাসা করলাম, নজরুল কি আনতে বলেছে? কই, বললে না তো। তখনও বলে না, মুখ টিপে টিপে হাসতে লাগলো। পথের ধারেই পোস্ট অফিস। পঞ্চু বললে, এসো, এসেছে কিনা দেখেই যাই। পোস্ট অফিসে যেতেই আমাদের পাড়ার বুড়ো পিয়ন পঞ্চুকে দেখে এগিয়ে এলো। বললে, পার্সেল এসেছে, 26 টাকা 9 আনা। পঞ্চু তখন পকেটে হাত দিয়েছে। পিয়ন বললে, নিয়ে যেতে পারবেন, মস্ত বড় বাক্স। তা হোক, তুমি নিয়ে এসো। পঞ্চু তার পকেট থেকে টাকা বের করে গুনে গুনে 27টা টাকা, পৃষ্ঠা 50, তার হাতে দিয়ে বললে, খুচরো 7 আনা আর ফেরত দিতে হবে না, তোমার বকশিস। পোস্ট অফিসের ভিতর থেকে লম্বা একটা কেরোসিন কাঠের বাক্স এনে দিয়ে পিয়ন জিজ্ঞাসা করলে, কি এটা? পঞ্চু বললে, বন্দুক। বাক্সটা চট দিয়ে মোড়া, তার উপর কাগজের লেবেল, বড় বড় ইংরেজিতে ছাপা, হোয়াইট ওয়ে লেডলো অ্যান্ড কো। আমার দেওয়া ক্যাটালগের সদ্ব্যবহার করেছো তাহলে? পঞ্চু বললে, যার নামে এসেছে পার্সেলটা তার নামটা পড়ে দেখো। পড়তে গিয়ে হেসে ফেললাম। লেখা আছে রায়বাহাদুর পঞ্চানন ঘোষ। ই আবার কি পাগলামি করেছ? পঞ্চানন বললে, পাগলামি নয়, রায়বাহাদুর না লিখলে এইরকম খাতির করে পাঠাতো ভেবেছ? অর্ধেক টাকা অগ্রিম মানি অর্ডার করে পাঠাতে লিখত। এবার আমার নামে ওরা ক্যাটালগ পাঠাবে, দেখো। বললাম, পার্সেলটা খোলো, দেখি কেমন বন্দুক। পঞ্চু বললে, না, নজরুলকে ডাকবো, ডেকে ওর সামনে খুলব। এতক্ষণে বুঝলাম বন্দুকের শখটা কার। আমাদের হাতে বই খাতা, অত বড় বাক্সটা বয়ে নিয়ে যাওয়া সম্ভব হলো না। পঞ্চু একটা কুলি ডাকলে। রাস্তায় যেতে যেতে বললাম, বন্দুকের লাইসেন্স করতে হবে না? পঞ্চু কানে কানে বললে, চুপ, এয়ার গান। বরকত আলীর ছেলেকে একদিন এয়ার গান দিয়ে পাখি মারতে দেখেছিলাম। তাকে জিজ্ঞাসা করেছিলাম লাইসেন্সের কথা। সে বলেছিল বছরে 4 আনা করে দিতে হয়। এটাও তো সেই এয়ার গান। পৃষ্ঠা 51। পঞ্চু বললে, না, সেটা এর চেয়ে ভালো।
নজরুলকে ডাকতে হলো না, সে নিজেই এলো। পার্সেলের উপর পঞ্চুর নামের আগে রায়বাহাদুর দেখে খুব একচোট হেসে নিলে। তারপর চলল পার্সেল খোলার পালা। ছুরি এলো, কাটারি এলো, রান্নাঘর থেকে সাঁড়াশি এলো। ছুরি দিয়ে চটটা কাটছিল নজরুল। পঞ্চু হাঁ হাঁ করে নিষেধ করলে। রায়বাহাদুর লেখা কাগজটা তার চাই, যত্ন করে রেখে দেবে। শেষ পর্যন্ত তাই হলো। সযত্নে পার্সেলটি খুলে চকচকে বন্দুকটি দেখে আমাদের আনন্দের আর সীমা রইল না। বন্দুকের সঙ্গে ছিল কাগজের একটি বাক্সে 1000 ছোট ছোট গোল গোল ছড়রা গুলি। কিন্তু কেমন করে বন্দুকে গুলি ভরতে হয়, কেমন করে ছুঁড়তে হয়, নজরুলও জানে না, পঞ্চুও জানে না। আমার শরণাপন্ন হতে হলো তাদের। আমি যখন আরো ছোট, তখন একটা ছোট এয়ারগান ছিল, কিন্তু গুলি ভরতে গিয়ে দেখি এটা সেরকম নয়। না হলেও বুঝে নিতে দেরি হলো না। স্কুল থেকে এসে অবধি পঞ্চু এখনো মুখে কিছু দেয়নি। জ্যাঠাইমা অনেকক্ষণ ধরে ডাকাডাকি করছেন। যতবার তিনি ডাকছেন, পঞ্চু ততবার চিৎকার করে তাকে ধমক দিচ্ছে, দেখতে পাচ্ছ না কিরকম কাজে আমরা ব্যস্ত হয়ে পড়েছি। এদিকে বেলা পড়ে আসছে, সন্ধে নামতে বেশি দেরি নেই। শিকারে বেরোতে হলে তখনই যাওয়া দরকার। খাওয়া রইল পড়ে। পঞ্চুর সঙ্গে আমরাও বেরিয়ে পড়লাম। পঞ্চু কিন্তু বন্দুকটা কাউকে ছুঁতে দেবে না। এমন ভঙ্গি করে বন্দুকটা কাঁধে নিয়ে সে এগিয়ে চলল যেন কত বড় শিকারী। আমরা যাচ্ছিলাম তার পিছু পিছু। পৃষ্ঠা 52। বন্দুকটা একবার চালাতে দেবে এই লোভে এমনি করে তার পিছু পিছু যাওয়াটা নজরুল কেমন যেন পছন্দ করছিল না। তার মুখ দেখেই আমি বুঝতে পেরেছিলাম। বললাম, পঞ্চু পাখি মারুক, চলো আমরা চলে যাই। চলে আমরা সত্যিই যাচ্ছিলাম, কিন্তু পঞ্চুই যেতে দিলে না। পিছন ফিরে দেখলে আমরা অনেকখানি পিছিয়ে পড়েছি। বললে, এসো দেখে যাও। অর্থাৎ কেমন করে সে বন্দুক ছুঁড়ছে দেখো, দেখে নয়ন সার্থক করো। কেউ যদি নাই দেখলে তো এত টাকা খরচ করে বন্দুক সে আনলে কিসের জন্যে? কাছে যেতেই পঞ্চু বললে, কি মারি বলো দেখি। যেন মারতে সে সবই পারে, শুধু আমাদের বলার অপেক্ষা। পাখিদের তখন ঘরে ফেরবার সময়। চোখের সামনে কত রকমের কত পাখি। বললাম, মারো না একটা। পঞ্চু ফুটফাট করে বার কত চালালে বন্দুকটা। পাখি মরা দূরে থাক, কেউ একটু নড়েও বসলো না। বললাম, পাখি ওতে মরে না। পঞ্চু বললে, নিশ্চয়ই মরে, 2-1 দিন প্র্যাকটিস করতে করতেই দেখবে ঠিক লেগে যাবে। লাগলেও মরবে না, সে বন্দুকের দাম বেশি। পঞ্চু বললে, সেই দামি বন্দুকটাই ওরা পাঠিয়েছে আমাকে। কেন? পঞ্চু বললে, আমি রায়বাহাদুর যে, আমাকে খাতির করেছে। এই বলে সে নিজেও হাসতে লাগলো, আমরাও হাসতে লাগলাম। পঞ্চুর তখন জেদ চেপে গেছে। প্রাণপণে একটার পর একটা এলোপাথারি গুলি চালাতে লাগলো। যতক্ষণ না হাত ভেড়ে গেল ততক্ষণ চলল তারই অব্যর্থ সন্ধান। পৃষ্ঠা 53। আমাদেরও আসতে দিলে না, বন্দুকটাও হাতছাড়া করলেন। বন্দুক চালাবার স্বাদ যখন তার মিটে গেল, কোনো দিকেই তখন আর ভালো নজর চলে না। চারিদিকে নেমে এসেছে সন্ধ্যার অন্ধকার। নজরুলের দিকে বন্দুকটা বাড়িয়ে ধরে পঞ্চু বললে, নাও চালাও। নজরুল নিলে না বন্দুকটা, বললে, এখন আর নজর চলবে না, থাক। পঞ্চু বললে, তাহলে কাল চালাবে, আজ রেখে দিই গে বন্দুকটা বেশ ভালো করে। পঞ্চু বন্দুক রাখতে গেল, আমরাও চলে গেলাম সেখান থেকে। নজরুলের মুখখানা গম্ভীর, কথা বলছে না। মনে হচ্ছে যেন খুব ইচ্ছা ছিল বন্দুকটা চালাবার। চালাতে না পেরে মনটা ভারী হয়ে উঠেছে। আমি একটা বিজ্ঞাপন দেখেছিলাম পঞ্জিকায়, মাত্র 15 টাকায় বায়োস্কোপের চলন্ত ছবির মেশিন। বাড়ির দেয়ালের গায়ে পর্দা টাঙিয়ে মোমবাতি দিয়ে বায়োস্কোপের ছবি দেখা যায়। পঞ্চুকে আমি অনেক দিন থেকে সেই মেশিনটা আনাবার কথা বলেছিলাম। মাঝখান থেকে নজরুল দিলে সব মাটি করে। সাহেবের দোকানের ক্যাটালগ এনে দিলাম, তাইতে বন্দুকের ছবি দেখে নজরুল তাকে বন্দুক আনাবার কথা বলতেই সে বন্দুক আনালে। তার চেয়ে 15টি টাকা খরচ করে সিনেমার মেশিনটা যদি আনাতো, এতক্ষণ সবাই মিলে আমরা একসঙ্গে বসে বসে বায়োস্কোপের চলন্ত ছবি দেখতাম। বললাম, তোমরাও যেমন আনাবার মতো আর জিনিস পেলে না, বন্দুক নিয়ে কি হবে?
নজরুল বললে, ইংরেজদের তাড়াতে হবে এদেশ থেকে। ইংরেজদের তাড়াতে হবে? হেসেই ফেললাম কথাটা শুনে। বললাম, ইংরেজ তাড়াবে ওই এয়ারগান দিয়ে? পৃষ্ঠা 54। নজরুল বললে, ওই এয়ারগান দিয়ে হাতের নিশানটা ঠিক করে নেব ভেবেছিলাম। শেষ পর্যন্ত হলোও তাই। তার পরের দিনই দেখা গেল বন্দুক চালাবার শখ পঞ্চুর মিটে গেছে। স্কুলের ছুটির পর যাচ্ছিলাম নজরুলের বোর্ডিংয়ে। পথে পড়ল পঞ্চুর বাড়ি। ভাবলাম দেখেই যাই। দেখলাম পঞ্চু বাড়িতে নেই। জ্যাঠাইমা বললেন, না বাবা, আজ আর সে স্কুলে যায়নি, সারাদিন শুধু চড়ুই পাখি মেরেছে। মেরেছে? কটা মেরেছে, কই দেখি? জ্যাঠাইমা বললেন, মরেছে নাকি? একটাও মরেনি, আমিই শুধু এই দেখো মরতে মরতে বেঁচে গেছি। এই বলে জ্যাঠাইমা তার বাঁ হাতটা দেখালেন। দেখলাম কনুইয়ের কাছে অনেকটা চুন লাগিয়েছেন। বললেন, ওইখানে দাঁড়িয়েছিলাম, ফট করে এসে লাগলো। খুব লেগেছে বলুন? কোথায় সে? জ্যাঠাইমা বললেন, আমার বকুনি খেয়ে বন্দুক হাতে নিয়েই পালিয়েছে। খবরটা নজরুলকে দেবার জন্য তার বোর্ডিংয়ে গিয়ে দেখি পঞ্চু নেই। নজরুলের খাটের উপর দেখলাম পঞ্চুর বন্দুকটা পড়ে রয়েছে। আব্দুল কুয়োর কাছে বসে কাপড়ে সাবান দিচ্ছিলে। বললে, দুঃখু মিয়া এখনো স্কুল থেকে ফেরেনি। জিজ্ঞাসা করলাম, বন্দুকটা কে রেখে গেল? আব্দুল বললে, পঞ্চু লাট। কিছু বলে গেছে? আব্দুল বললে, না, অমনি রেখে দিয়ে চলে গেল। পৃষ্ঠা 55। নজরুলের খাটের পাশেই জানলা। কাঠের গড়াত দেওয়া সেই জানলার ফাঁকে বন্দুকের নলটা রেখে ফটাস ফটাস করে চালাচ্ছি। এমন সময় নজরুল এলো স্কুল থেকে। বন্দুকটা দেখেই বলে উঠল, নিয়ে এসেছ? বললাম, না, পঞ্চু দিয়ে গেছে। নজরুল বললে, বুঝতে পেরেছে বোধহয় আমি রাগ করেছি। বললাম, না, তুমি রাগ করলে ওর ভারী বয়েই গেল। তাহলে দিয়ে গেল কেন? বললাম, দুদিনেই ওর শখ মিটে গেছে। বই খাতা রেখেই নজরুল বললে, চলো। কিছু খাবে না? না, দেরি হয়ে যাবে। বন্দুক নিয়ে বেরিয়ে পড়লাম। গেলাম নির্জন কবরখানায়। শহরের একটেরে খ্রিস্টানদের কবরখানা। ওর ত্রিসীমানায় লোকজন কেউ হাঁটে না। গাছও যত, পাখিও তত। বন্দুকটা নজরুলের হাতে দিয়ে বললাম, মারো এইবার যত পারো। কেমন করে চালাতে হয় শিখিয়ে দেবার প্রয়োজন হলো না। কিন্তু পাখি সে কিছুতেই মারবে না। মরুক না মরুক, গায়ে তো লাগতো। অথচ নজরুল সে রাস্তা মারালে না। গোরস্থানের একদিকে সারি সারি কয়েকটি ইট বাঁধানো বেদিই হলো তার লক্ষ্য। তার ভেতরে একটি বেদি হলো বড় লাট, একটি হলো ছোট লাট, একটি হলো ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, আর একটি হলো এসডিও। তারপর একের পর এক চলতে লাগলো তাদের উপর আক্রমণ। ইট দিয়ে বাঁধানো চুনকাম করা বড় বড় বেদি। বেশি দূরেও নয়, মারতে গেলে পাখির মতো উড়েও পালায় না। কাজেই হাতের টিপের বিশেষ প্রয়োজন হলো না। গোল গোল শীষের গুলি এয়ারগানের নলের ভিতর দিয়ে বেরিয়ে ফটাস ফটাস করে লাগলো গিয়ে দেশের শত্রু ইংরেজদের গায়ে। পৃষ্ঠা 56। একটা গুলি লাগে আর নজরুলের সে কি উল্লাস! নজরুলকে তখন বলেছিলাম, আমার আজও মনে আছে, ওরা কি দোষ করলে বলো তো? বড় লাট ছোট লাট, ওরা তো চাকরি করে, ওরা কর্মচারী। নজরুল বলেছিল, না, ওরা ইংরেজদের প্রতিনিধি। ইংরেজ মাত্রই আমাদের শত্রু। ওরা আমাদের দেশ ছেড়ে চলে যাক, নইলে তুমি ওদের মেরে তাড়াবে। চেষ্টা করব, প্রাণের ভয়ে এদেশে কেউ আসতে চাইবে না। এমনি করে পঞ্চুর এয়ারগান নিয়ে চলতে লাগলো আমাদের ইংরেজ মারা খেলা। গুলি ফুরিয়ে গেলেই পঞ্চুর কাছে যাই, আবার কতকগুলো ছড়রা নিয়ে আসি চেয়ে। ভয় হয় এবার বুঝি সে বন্দুকটা চাইবে। কিন্তু চাওয়া দূরে থাক, বন্দুকের নামও সে করে না কোনোদিন। নজরুলের বিছানার তলায় বন্দুকটা লুকোনো থাকে। বিকেলে রোজ আমরা বন্দুক হাতে নিয়ে আমাদের বাগানে যাই। কেমন যেন নেশা ধরে গেছে। পঞ্চুর কাছে সেদিন ছড়রা চাইতে গিয়ে দেখি মোটা একটা বই থেকে পঞ্চু কাঁচি দিয়ে কি যেন কাটছে। কাছে গিয়ে দেখলাম সম্রাট পঞ্চম জর্জের একটি রঙিন ছবি। কি হবে জিজ্ঞাসা করতেই বললে, খুব ভালো করে বাঁধিয়ে দেয়ালে টাঙাবো। পঞ্চম জর্জের আর একখানি ছবি ছিল দেয়ালে টাঙানো।
বললাম, ওই তো রয়েছে একখানা, আবার কেন? পঞ্চু বললে, এই ছবিখানা ওর চেয়ে অনেক ভালো। আচ্ছা, তুমিই বলো তো দুখু মিয়া। পৃষ্ঠা 57। ছবিখানা না দেখেই দুখু মিয়া বললে, খুব ভালো, কিন্তু সম্রাটের ওপর তোমার এত ভক্তি কেন বলো দেখি? পঞ্চু বললে, পারে, এত বড় একটা মানুষ, সারা পৃথিবীর মধ্যে ওর রাজত্ব কত জানো? এই বলে সে হুড়হুড় করে ইংরেজ অধিকৃত দেশগুলির নাম একটির পর একটি মুখস্থ বলে যেতে লাগলো। সেসব দেশ কোথায়, তার শাসন ব্যবস্থা, প্রাকৃতিক সম্পদ, সেখানকার রাজপুরুষদের বেতন, চাকরির মেয়াদ, এসব কথা পঞ্চু যখন নির্ভুলভাবে বলে যায়, স্কুলে সে যে ভালো ছাত্র নয়, পরীক্ষায় সে যে আজ 2 বছর পাশ করতে পারেনি, সে কথা তখন মনেই হয় না। নজরুল অবাক হয়ে তার মুখের দিকে তাকিয়েছিল। পঞ্চুর কথা শেষ হতেই বললে, তোমার বন্দুকটা আমি কাল দিয়ে যাব। পঞ্চু বললে, কে চাইছে? ও বন্দুক আমি আর ছোঁব না, প্রতিজ্ঞা করেছি। নজরুল হেসে উঠল। শখ মিটে গেল? পঞ্চু বললে, বন্দুকের শখ আমার তো নয়, তোমার। আমি বললাম, বেশ, তাহলে বন্দুকটা নজরুলকে দিয়ে দাও। পঞ্চু বললে, দিয়ে তো দিয়েছি। নজরুল বললে, ভালো, এখন কিছু ছড়া দাও তো, ফুরিয়ে গেছে। পঞ্চু তার ড্রয়ার টেনে ছড়ার পুরনো প্যাকেটটা দিয়ে দিলে। আমরা উঠে আসছিলাম। পঞ্চুর জ্যাঠাইমা আমাদের জন্য মুড়ি আর চা নিয়ে এলেন। জ্যাঠাইমাকে দেখেই তার হাতের দিকে আমার নজর চলে গেল। সেদিন পঞ্চুর গুলি খেয়ে হাতে খানিকটা চুন লেপেছিলেন দেখে গিয়েছিলাম। জিজ্ঞাসা করলাম, হাতের বেদনা সেরে গেছে? জ্যাঠাইমা বললেন, হ্যাঁ বাবা। পৃষ্ঠা 58। কথাটা পঞ্চু শুনতে পেয়েছিল। জিজ্ঞাসা করলে, তুমি জানো তাহলে? বললাম, জানি। পঞ্চু বললে, সেই জন্যই প্রতিজ্ঞা করেছি, বন্দুক আমি আর ছোঁব না। খ্রিস্টানদের গোরস্থান ছেড়ে দিয়ে আমরা তখন এসেছি আমাদের বাগানে। বাগানের পশ্চিম দিকের প্রাচীরের কোলে কোলে সারি সারি পেঁপে গাছে তখন বড় বড় পেঁপে ধরেছে। বন্দুকে হাত বশ করতে হলে বড় বড় পেঁপে হচ্ছে সবচেয়ে ভালো। শীষের ছড়া পেঁপের গায়ে প্যাঁক করে বসে যায়। গুলি লাগলো কিনা বোঝবার ভারী সুবিধে। প্রথম প্রথম খুব অসুবিধা গেছে নজরুলের। গোরস্থানের বেদিটা ছিল বড়, বন্দুকটা কোনো রকমে চালিয়ে দিলেই যেখানে হোক লেগে যেত, কিন্তু পেঁপে তার চেয়ে ছোট জিনিস। হাতের নিশান পাকা না হলে পেঁপের গায়ে গুলি লাগানো শক্ত। 3 দিন লাগলো নজরুলের হাত ঠিক করতে। প্রথম যেদিন গুলি লাগলো পেঁপের গায়ে, নজরুলের সে কি আনন্দ! সেই পেঁপে গাছটাই হলো বড় লাট, তারপরের গাছটা ছোট লাট, তারপরেরটা ম্যাজিস্ট্রেট, তারপর এসডিও, তারপর থানার বড় দারোগা, ছোট দারোগা, ইত্যাদি ইত্যাদি। বলেছিলাম, না না, থানার দারোগাদের মেরো না, ওরা তো ইংরেজ নয়, ওরা বাঙালি। নজরুল বলেছিল, হোক বাঙালি, ওরা বিশ্বাসঘাতক, একদিনে সব চাকরি ছেড়ে দিয়ে ইংরেজের রাজত্বটা অচল করে দিয়ে চলে যাক না। এমনি সব কথা আর বন্দুক দিয়ে ইংরেজকে মেরে তাড়াবার খেলা আমাদের জোর চলতে লাগলো কয়েকদিন ধরে। পৃষ্ঠা 59। ছড়টা ফুরিয়ে এসেছে। ওদিকে বায়োস্কোপের কথাটাও পঞ্চুকে বলা হচ্ছে না, অথচ সে থাকে আমাদের বাগানের ঠিক পাশেই। এক স্কুলে পড়ি, অথচ দেখা হয় না। নজরুলকে সেদিন বললাম, চলো যাই পঞ্চুর কাছে, আরও কিছু ছড়া নিয়ে আসি। নজরুল বললে, দাঁড়াও, ওর পঞ্চম জর্জকে মারি আগে। বললাম, না না, ও বেচারা অনেক দূরে থাকে, ওর সঙ্গে আমাদের কি সম্বন্ধ? নজরুল বললে, ওই তো পালের ধারি, ও তো ফট করে একদিন সবাইকে ডেকে বলে দিতে পারে, ভারতবর্ষকে স্বাধীনতা দিয়ে দিলাম, ব্যাস একদিনেই আমরা স্বাধীন। ঠিক বলেছ, তাহলে লাগাও, ওকে আজই শেষ করে দাও। কিন্তু না, অত সহজে ওকে মারা চলবে না। কিছুক্ষণ আগেই আমি মেরেছি পুলিশ সাহেবকে, মেরেছি অনেক দূর থেকে, প্রাচীরের আড়ালে দাঁড়িয়ে, খুব সাবধানে। দূরের একটা গাছের সবচেয়ে ছোট একটি পেঁপে হয়েছিল পুলিশ সাহেব। নজরুলকেও তেমনি করে মারতে হবে। সবচেয়ে দূরে যে পেঁপে গাছটা রয়েছে, সেই গাছের বড় একটি পেঁপের গায়ে লাগাতে হবে পরের পর 2টো গুলি। পেঁপেটি দেখিয়ে দিলাম। হাঁটু গেড়ে বসলো নজরুল। কায়দা করে ধরলে বন্দুকটা, এক চোখ বন্ধ করে নিশেন করলে, তারপর ব্যাস দিলে লাগিয়ে প্রথম গুলিটাই।
চলল আমাদের ধেই ধেই করে নৃত্য। নজরুল চুপ করে থাকবার ছেলে নয়, চেঁচিয়ে চেঁচিয়ে বলতে লাগলো, খতম, পঞ্চুর পঞ্চম জর্জ খতম। পৃষ্ঠা 60। এত আনন্দ কিসের? তাকিয়ে দেখি হাসতে হাসতে পঞ্চু এগিয়ে আসছে আমাদের দিকে। একটা চিমটি কেটে নজরুলকে চেঁচাতে বারণ করলাম। রাজভক্ত রায়বাহাদুর আসছে, চুপ করো। চুপ করা দূরে থাক, হাত বাড়িয়ে পঞ্চুর গলাটা জড়িয়ে ধরলে নজরুল। তারপর লাফাতে লাফাতে বলে দিলে, দিলাম তোমার পঞ্চম জর্জকে খতম করে। কথার মানেটা বুঝতে পারলে না পঞ্চু। বোকার মতো সেও নজরুলের কোমরটা জড়িয়ে ধরে নাচতে লাগলো। বেটে মানুষ, গলাটা তার নাগাল পেলে না। নজরুল তাকে আরো ভালো করে বুঝিয়ে দিলে। পেঁপে গাছগুলোর কাছে পঞ্চুকে টেনে নিয়ে গিয়ে প্রতিটা গাছের সঙ্গে তার পরিচয় করিয়ে দিলে। এইটি বড় লাট, এইটি ছোট লাট। সবার শেষে বড় পেঁপে গাছটি দেখিয়ে বললে, এইটি তোমার পঞ্চম জর্জ। তারপর এই দেখো, এইখানে দাঁড়িয়ে তোমার বন্দুক দিয়ে। বন্দুকটা একবার চালিয়ে নজরুল দেখিয়ে দিলে কেমন করে একে একে তাদের হত্যা করা হচ্ছে। এদের হত্যা না করলে ভারতবর্ষ স্বাধীন হবে না। নজরুলের হাত থেকে হাত বাড়িয়ে পঞ্চু বন্দুকটা নিয়ে বললে, করো তোমরা ভারতবর্ষ স্বাধীন, কিন্তু আমার বন্দুক দিয়ে নয়। এই বলে পঞ্চু আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না। বন্দুকটি হাতে নিয়ে সে সোজা চলে গেল তার বাড়ির দিকে। আমি যাচ্ছিলাম পঞ্চুর হাত থেকে বন্দুকটা চেয়ে আনতে। নজরুল আমার হাতটা চেপে ধরলে, যেতে দিলে না। বললে, না, যেও না। এই শ্রুতিগ্রন্থটি দৃষ্টিহীন এবং কালি লেখা পড়তে অসমর্থ মানুষদের জন্য সম্পূর্ণ অবাণিজ্যিকভাবে রেকর্ড করা হয়েছে। এর কোনো বাণিজ্যিক ব্যবহার আইনত দণ্ডনীয় অপরাধ।